কলেজের ভিড়ের মধ্যে বিদ্যাকে মারতে গিয়ে শ্রাবণের কাছে ধরা পড়ল পূর্বাশা। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে শ্রাবণ তো কাজে গেছে, ওখানকার ম্যানেজার শ্রাবণকে বলছে এই ড্রিঙ্কটা ওই টেবিলে সার্ভ করে এসো। শ্রাবণ তখন ড্রিঙ্কটা নিয়ে আসতে গিয়ে দেখতে পায় টেবিলে ওর দিদি ফাগুন বসে আছে। শ্রাবণ তখন ড্রিঙ্কটা নিয়ে একটা আড়ালে লুকিয়ে ওর দিদির ওপরে দেখতে থাকে। ফাগুন তো তখন প্রফেসর পিসিকে ফোন করে জিজ্ঞেস করছে কি খবর। প্রফেসর পিসি তখন বলছে শারীরিকভাবে নিগৃহীত হয়েছে রাজদীপ চ্যাটার্জি। ব্যাস তাতেই আগুন লেগে গেছে। চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রফেসর বিদ্যা ব্যানার্জি ছাত্রছাত্রীদের উত্তেজিত করে ডিসিপ্লিন নষ্ট করছে, প্রোটেস্টের নামে গুন্ডামি করছেন, প্রোটেস্টের নামে পলিটিক্যাল ফায়দা লুটছেন। ফাগুন তো তখন বলছে এগুলো রটিয়ে দাও, দু একটা পোটারকে ওখানে সেটেল করে দাও। আর আমার মনে হয় আজকে রাতে ভিড় বাড়লে বিদ্যা ওখানে থাকলে অপারেশনটা করে দিও। ওই মেয়েটা দুই পরিবারে কাঁটার মতো বিঁধে রয়েছে, আমাদের পরিবারে আর চ্যাটার্জি পরিবারে। প্রফেসর পিসি তখন বলছে আরও একটা পরিবার, এই যে কলেজ, এখানে যারা ইনভলভ রয়েছে সেটাও তো একটা পরিবার। ফাগুন তখন বলছে হ্যাঁ, সুযোগ পেলেই উড়িয়ে দিও। প্রফেসর পিসি তখন বলছে আপনি ফোন করলেই মেরে দেবো, এমন করে মারবো ওই ভিড়ের মধ্যে গিয়ে সকলে জানবে দুটো দলের রাজনৈতিক কেসে ও মারা গেছে। ওকে, আমি ওয়েট করছি, এই বলে তো ফোন রেখে দেয়। তখনই প্রফেসর এসএমএসে বলছে যেটা করছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। প্রফেসর পিসি তখন বলছে না, একদম বিবেককে জাগাবেন না, বিবেককে জাগালে আপনি বিপদে পড়ে যাবেন। তাই বলছি একটু কেয়ারফুল থাকুন, টারমিনেশনের সমস্ত ব্যবস্থা হয়ে আছে, তাই আপনি চুপ করে থাকবেন। এই বলে তো ওখান থেকে চলে যেতে বলে। প্রফেসর এসএম তখন রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে তখন ফাগুন ওর বোনকে বলছে অঙ্ক কষা হয়ে গেছে, উত্তর মিললেই বিদ্যা ফিনিশ। এদিকে তো আড়াল থেকে শ্রাবণের কথাবার্তা সব শুনে নেয়। তারপর ড্রিঙ্কটা একটা ওয়েটারের হাতে দিয়ে ম্যানেজারকে গিয়ে বলছে আজ আমি ছুটি পেতে পারি। ম্যানেজার তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যান, কোনো অসুবিধা হবে না। শ্রাবণ তখন মুখটা আড়াল করে বেরোতে যাবে, তখনই ফাগুনের ফোন আসে। শ্রাবণ তখন ফোনের আওয়াজ শুনে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। ফাগুন তো ফোনটা তুলতেই প্রফেসর পিসি বলছে আপনি যেরকম বলেছেন সেরকম হবে, ছাত্রবেশে গুন্ডা পাঠাও। ফাগুন তখন বলছে 1 ঘন্টার মধ্যে পাঠাচ্ছি। তারপর সূর্যাস্ত হলেই অন্ধকার হতেই অপারেশনটা যেন শুরু হয়ে যায়। এই বলে তো ফোন রেখে দেয়। এদিকে তখন আড়াল থেকে শ্রাবণ সবটা শুনে মনে মনে বলছে এটা হতে পারে না, দিদির হাত থেকে এখনো রাখি পরা হয়নি, ফোঁটা নেওয়া হয়নি, কিচ্ছু হতে পারে না দিদির, আমার অনেক প্রায়শ্চিত্ত বাকি আছে এখনো। এই বলে তো ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে যখন রাজদীপকে বাড়িতে নিয়ে আসতেই কৃতি বলছে বাবার ডক্টর দেখে কি বলল। রাজদীপ তখন বলছে প্রেশারটা বেড়ে গেছে, সুগারটাও বেড়ে গেছে, ডাক্তার তো বলছিলেন হসপিটালাইজ করতে। তখনই রাজদীপ বলছে না, আমি হসপিটালাইজ হব না, এই লড়াই ছেড়ে আমি কোথাও যাব না। আমাকে সবার সামনে শারীরিকভাবে নিগৃহ করা হয়েছে, এটাও অন্যায়, আমি বিদ্যাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তখনই পায়েল বলছে আমি জানতাম ওই মেয়েটা ইগো ছাড়া কিচ্ছু চেনে না। রুষা তখন পায়েলকে বলছে ওইসব কথা থাক না। রাজরূপ তখন রাজরিতকে বলছে তোমার মা খুব বুদ্ধিমতী মহিলা, ঘরে বাইরে সব চাপিয়ে দিয়ে বাপের বাড়ি চলে গেছে। তুমি যদি সুপুত্র হয়ে থাকো তাহলে তুমি বাবার পাশে প্রতিটা মুহূর্ত থাকবে, প্রতিটা মুহূর্তে পিতার সেবা করবে, এটা সন্তানের কর্তব্য। রাজরিত তখন বলছে আমি জানি, ওই জন্য আমি ড্যাডিকে ছেড়ে কোথাও যাইনি। সৃঞ্জয় তখন রাজরিতকে বলছে ড্যাডিকে ছেড়ে যাওনি, কিন্তু পারলে বিদ্যাকে ছেড়ে দিও। ও মেয়ে সংসার করতে পারে না, বনের ময়ূরী দেখতে সুন্দর কিন্তু ঘরে পোষ মানে না, ঘরের জন্য তোতা আর ময়নাই দরকার পড়ে। তখনই বিদ্যার রাজরিতের ফোন করে। রিত ফোনটা তুলতেই বিদ্যা বলছে হ্যালো, বাবা কেমন আছে। সৃঞ্জয় তো তখন রাজরিতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিদ্যাকে চিৎকার করে বলছে তুমি কেন ফোন করেছো এখানে। বিদ্যা তখন বলছে আমি জানতে চাই যে বাবা কেমন আছেন। সৃঞ্জয় তখন চিৎকার করে বলছে কাকে বাবা বলে ডাকছো, যে মানুষটা তোমাকে বড় করেছে তাকে বাবা বলে সম্মান দিতে পেরেছো না এই লোকটাকে, আসলে রক্ত কথা বলে, ডিএনএ কথা বলে। বিদ্যা তখন বলছে বিশ্বাস করুন যেটা ঘটেছে তার পিছনে আমার কোনো হাত নেই। সৃঞ্জয় তখন বলছে তুমিই সব প্ল্যান করে করেছো, সোশ্যাল মিডিয়ায় পোর্টালে ভরে গেছে, এই বলে তো নানানটা কথা বলে। বিদ্যা তখন বলছে প্লিজ তুমি আমাকে অপমান করছো। তখনই রূপ সৃঞ্জয়ীর কাছ থেকে ফোনটা নিয়ে বিদ্যাকে বলছে দেখো এসব কথা বলার সময় এখন নয়, দাদার শরীরটা ঠিক হোক। বিদ্যা তখন রাজরিতকে দিতে বলে। রূপ তখন রাজরিতের সামনে ফোনটা ধরে, তখনই রাজদীপ ফোনটা নিয়ে কেটে দেয় আর রাজরিতকে বলে ফোন ধরবে না তুমি, তুমি যদি ফোনটা ধরো তাহলে আমি বুঝবো পিতা পুত্রের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। রাজরিত আমি কোনোদিন কিচ্ছু চাইনি, আজ চাইছি একটা বৈবাহিক সম্পর্ক। রাজরিত তো তখন অবাক হয়ে বলছে কি বলছো কি ড্যাডি। রাজদীপ বলছে হ্যাঁ আমি চাইছি বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দাও ওই বিদ্যার সাথে।
আমাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, আমি মানতে পারছি না। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে ও যদি বিদ্যার কাছে যায় তাহলে আমার মুখাগ্নি করতে দেবো না, আমি বলে দিলাম। রাজরূপ, তুই ওকে মুখাগ্নি করতে দিবি না। এই বলে তো কাঁদতে থাকে। তখনই রাজরিতের ফোনে বিদ্যার ফোন আসে। রাজরিত ফোনটা তুলতেই বিদ্যা কাঁদতে কাঁদতে বলছে, প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ ফোনটা কাটো না। রাজরিত তখন ফোনটা কেটে দেয়। এদিকে তখন প্রফেসর পিসি বিদ্যাকে বলছে, কি শুনলো না তো? শুনবে না। পৃথিবীর কোনো পিতাকে যদি তার স্ত্রী অপমান করে, নিগৃহ করে, তাহলে সে আর তার কাছে ফেরে না। আপনিও নিশ্চিন্তে থাকুন, আপনার কাছে ফিরবে না। আপনি আর একজনকে হারালেন। এই মুহূর্তে আপনি সম্পূর্ণ একা। তখনই প্রফেসর এস এম বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি এই শহরে এতটা একা হয়ে যাবে, তোমার পাশে কেউ থাকবে না বিদ্যা। বিদ্যা তখন বলছে, রবি ঠাকুরের গাওয়া গান আমি দুকলে আগেই গেয়ে দিয়েছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শহরের ছাত্র সমাজ আমার পাশে থাকবে। হেরোইনের বাঁশির মতো আমি বাঁশি বাজিয়ে বাজিয়ে আগে বেরোবো, আমার পেছনে ছাত্ররা বেরোবে। এই বলে তো প্রফেসর পিসিকে বলছে, কলেজে কোনো দুর্নীতি চলবে না, কাটমানিও চলবে না, কোনো কলেজের আর কোয়েশ্চেন পেপার লিক হবে না, আর কোনো বড়লোকদের ছেলেরাও মোটা টাকায় কিনে পরীক্ষায় পাস করে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হবে না। দ্য উই ওয়ান্ট রাইট পারসন। সঠিক মানুষ চাই আমাদের। আমার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আই ডোন্ট কেয়ার। তখনই প্রফেসর পিসি বলছে, তাহলে আপনি রাজরিতকে ভালোবাসেন না? কি হলো, আপনি বলুন রাজরিতকে ভালোবাসেন? এদিকে তখন আড়াল থেকে কপিল রাজরিতকে ফোন করে বলছে, আমি কপিল বলছি, এগুলো শোনো। এই বলে তো আড়াল থেকে বিদ্যার কথাগুলো রাজরিতকে শোনাতে থাকে। এদিকে তখন প্রফেসর পিসি কপিলের কথা মতো বিদ্যাকে বলছে, কি হলো, আপনি বলুন ভালোবাসেন কি না, তাহলে ফিরে যান ওর পরিবারে। তখনই বিদ্যা চিৎকার করে বলছে, ফিরে যাব না। পূর্বাশা তখন বলছে, তাহলে আপনি ভালোবাসেন না বলুন। এই বলে তো উত্তপ্ত করতে থাকে। বিদ্যা তখন প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলছে, না ভালোবাসি না। আমার কাছে না দায়িত্বটা সব থেকে বেশি, কর্তব্যটা সবার আগে। হার তো আমি মানবো না, কিছুতেই মানবো না। এদিকে তখন আড়াল থেকে কপিল সবটা শুনিয়ে রাজরিতকে বলছে, শুনলে তো, তোমাকে ভালোবাসে না, তোমাকে শুধু ব্যবহার করতে চেয়েছিল, বলির পাঁঠা তুমি। মিছিমিছি তোমার দুটো পা হারালে, এমন একজনকে বাঁচাতে সে তোমাকে ছেড়ে নেত্রী হতে চাইছে। এই লড়াইটা দায়িত্বের নয়, পাওয়ারের। এই বলে তো ফোন রেখে দেয়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।